হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 17ই জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাসে জানাই সকলকে স্বাগতম। স্টুডেন্টস, আজকের যে ক্লাস আমরা সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। তো যারা যুক্ত হচ্ছে ক্লাসে, দ্রুত ক্লাসটিতে একটি করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক অপেক্ষার পরে আমাদের TWS একাডেমি অ্যাপে লঞ্চ হয়ে গেছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, সেখানে আজ থেকেই ভর্তি শুরু হচ্ছে। তো অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। রেলওয়ে ফাউন্ডেশন, রেলওয়েতে এই বছরে অনেক ভ্যাকান্সি আছে, সেখানে TWS একাডেমি তোমাদের জন্য কিন্তু ব্যাচ নিয়ে এসেছে। এটা রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচ আমাদের। এই ব্যাচের সমস্ত টিচারদের কাছ থেকে তোমরা প্রিপারেশান নিতে পারবে। আর আমাদের এই যে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, সেটাতে তোমরা ইন্টারেক্টিভ ক্লাস পাবে, 4 মান্থ ডিউরেশনের একটা ক্লাস। আর তোমরা জানো নিশ্চয়ই, আমরা যখন ব্যাচ লঞ্চ করি, যারা জানো না তাদেরও বলি, ব্যাচ লঞ্চের প্রথম কয়েকদিন কিন্তু অফার থাকে। তো অফারের মধ্যে ভর্তি হলে তোমরা কিন্তু অনেকটা টাকা বাঁচাতে পারবে এবং আমাদের রেলওয়ে ফাউন্ডেশনের লাভ ওঠাতে পারবে। চলো শুরু করি আমরা আজকের পর্ব। প্রথম প্রশ্নে, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যাক, সম্প্রতি কে টানা তৃতীয়বারের মতো বারবাডোসের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? বারবাডোস, এটার স্টুডেন্টস উত্তর আমেরিকা মহাদেশের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র বারবাডোস। এই বারবাডোসের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন মিয়া আমর মাটলি। দেখো, প্রাইম মিনিস্টার কনগ্রাচুলেটস প্রাইম মিনিস্টার মিয়া আমর মাটলি অন হার হিস্টোরিক থার্ড কনসিকিউটিভ ইলেকট্রাল ভিক্টরি ইন বারবাডোস। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি কিন্তু অভিবাদন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন কাকে? বারবাডোসের 3 বারের বা টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন, মিয়া আমর মাটলিকে। ডিয়ার স্টুডেন্টস, বারবাডোস ক্যারিবিয়ান সাগরে একটা কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র, যেটি ডিয়ার স্টুডেন্টস আমাদের যদি দেখি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে আসে। আর রাজধানী হচ্ছে কি এর ব্রিজটাউন। এখানকার মুদ্রার নাম বারবাডোস ডলার। 2 নম্বর প্রশ্ন, T20 ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে কে 700 উইকেটের মাইল ফলকে স্পর্শ করেছেন? আন্তর্জাতিক T20 ক্রিকেটে সব থেকে বেশি উইকেট একজন ব্যক্তি নিয়ে রেখেছেন, তার নাম কি? এবং সেই T20 ক্রিকেটার তিনি রিসেন্টলি 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন, যেটা বিশ্বের মধ্যে আর কেউ কিন্তু করতে পারেননি। তিনি হলেন আফগানিস্তানের একজন কিন্তু বোলার, আফগানিস্তানের একজন ক্রিকেটার রশিদ খান। T20 ওয়ার্ল্ড কাপ, এই বছরে আমরা জানি ভারতে T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং এই T20 ওয়ার্ল্ড কাপে রশিদ খান একটা রেকর্ড রিসেন্টলি গড়েছেন। রশিদ খান বিকামস ফার্স্ট বোলার টু রিচ 700 T20 উইকেটস। আফগানিস্তানের এই যে ক্রিকেটার, তিনি রিসেন্টলি এই কৃতিত্বটা গড়েছেন, যেটা বিশ্বের মধ্যে আর কেউ কিন্তু গড়তে পারেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ভারতের কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসছেন? ফ্রান্সের প্রেসিডেন্ট রিসেন্টলি ভারতে আসছেন। ভারতে একটা সামিট হতে চলেছে, খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি, হ্যাঁ, এই বছরে এই ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ফ্রান্সে একটা আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনটিতে যোগ দিতে আসছেন। তো সেই সম্মেলনটার নাম কি? ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো তিনি আসছেন এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণ করতে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উইল বি অন দ্য অফিসিয়াল ভিজিট অন ইন্ডিয়া ফ্রম 17th to 19th of February 2026 at the invitation of প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর আহ্বানে তিনি ডিয়ার স্টুডেন্টস আসছেন আমাদের ভারত ভিজিটে 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে টু পার্টিসিপেট ইন দ্য এআই ইম্প্যাক্ট সামিট হোস্টেড বাই ইন্ডিয়া। তো এআই ইম্প্যাক্ট সামিট এই বছরে সেটা হোস্ট করছে কারা? ভারত হোস্ট করছে। ভারত কিন্তু আয়োজন করছে এআই ইম্প্যাক্ট সামিট 2026। সেখানে অংশগ্রহণ করতে ইমানুয়েল ম্যাক্রো আসছেন ফেব্রুয়ারির মাসের 17 থেকে 19 তারিখের মধ্যে। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, 2026 সালের FIDE ফিডে ফ্রি স্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শিরোপা কে জিতেছেন? FIDE এটা হচ্ছে দাবা বা চেজের একটা ডিয়ার স্টুডেন্ট গভর্নিং বডি। তো এই যে ফিডে তাদের ফ্রি স্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা দাবা চ্যাম্পিয়নশিপ, সেই শিরোপাটি রিসেন্টলি জিতেছেন ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন secured the 2026 ফিডে ফ্রি স্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল। তো রিসেন্টলি তিনি জিতেছেন। আমাকে একটা কমেন্ট করে জানাও তো দেখি, ম্যাগনাস কার্লসেন কোন দেশের প্লেয়ার, কোন দেশের দাবাড়ু?
কোন দেশের দাবা প্লেয়ার তিনি? তিনি আমরা বলবো নরওয়ে দেশের একজন দাবা প্লেয়ার, তাই না? নরওয়ে, ইউরোপের নরওয়ের তিনি কিন্তু দাবা প্লেয়ার। চলো নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত গীতা পট্টনায়েক কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন রিসেন্টলি গীতা পট্টনায়েক, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ডিয়ার স্টুডেন্টস, গীতা পট্টনায়েক ইনি যুক্ত ছিলেন কণ্ঠ সঙ্গীতের সাথে, অর্থাৎ তিনি একজন সঙ্গীত শিল্পী বা সিঙ্গার ছিলেন। দেখো, veteran Odia singer Geeta Patnaik suffers brain stroke, passed away at 73. তো গীতা পট্টনায়েক একজন ডিয়ার স্টুডেন্টস প্রবীণ ওড়িয়া সঙ্গীতের গায়িকা ছিলেন, যিনি ব্রেন স্ট্রোকের সাথে কিন্তু পাঞ্জা লড়ছিলেন বা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তিনি 73 বছর বয়সে মারা গেছেন। Patnaik has lent her voice to numerous popular Odia songs including Fur Kina Udikala বাণী ফ্রম দ্য ফিল্ম যাযাবর। তো এই গানটা যেটা ডিয়ার স্টুডেন্টস যাযাবর সিনেমা, এই গানটাই তিনি কিন্তু সুর দিয়েছেন। অ্যান্ড তিনি ডিয়ার স্টুডেন্টস ওড়িয়া সঙ্গীতের বেশ কিছু পপুলার গানে, তিনি খুব ফেমাস কয়েকটা গানে সুর দিয়েছেন। লেন্ট হার ভয়েস টু নিউমেরিয়াস পপুলার ওড়িয়া সং ইনক্লুডিং এই সংটা যেটা যাযাবর সিনেমার একটা সং। নেক্সট প্রশ্ন, 4 স্টার অফ ডেস্টিনি। 4 স্টার অফ ডেস্টিনি নামক এই আত্মজীবনীটি কার লেখা? রিসেন্টলি এই আত্মজীবনীটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে, আমরা দেখেছি ভারতের পার্লামেন্টে কিন্তু এই বইটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। তো এই বইটার নাম আমরা একটু জেনে রাখবো, 4 স্টার অফ ডেস্টিনি নামক এই আত্মজীবনীটি কে লিখেছেন? ফোর স্টার্স অফ ডেস্টিনি শীর্ষক আত্মজীবনীটি এম নারাভানের লেখা। কে এই এম নারাভানে? দেখো, 4 স্টার অফ ডেস্টিনি অ্যান অটোবায়োগ্রাফি বাই মনোজ মুকুন্দ নারাভানে। তো এম নারাভানে ফুল ফর্ম হচ্ছে মনোজ মুকুন্দ নারাভানে। ইনি হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত ছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একজন কমান্ডার ইন চিফ ছিলেন, হ্যাঁ, একজন সেনা প্রধান তিনি ছিলেন। তো তার এই আত্মজীবনীটি রিসেন্টলি যদি আমরা দেখি খবরের শিরোনামে এসেছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, সম্প্রতি কোন দেশের ভ্যালি অব দ্য কিংস স্থানে তামিল ব্রাহ্মী শিলালিপি আবিষ্কৃত হয়েছে? তামিল ব্রাহ্মী শিলালিপি কোন দেশের ভ্যালি অব দ্য কিংস স্থানে আবিষ্কৃত হয়েছে? ভ্যালি অব দ্য কিংস কোথায় অবস্থিত আছে? ভ্যালি অব দ্য কিংস আছে মিশরীয় সভ্যতাতে। ভুল আছে, এটা মিশর হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন সি, মিশরে এই ভ্যালি অব দ্য কিংসে তামিল ব্রাহ্মী শিলালিপি আবিষ্কৃত হয়েছে। তামিল ব্রাহ্মী inscriptions found in Egypt Valley of the Kings shed light on ancient trade links. তো এটা ডিয়ার স্টুডেন্টস দ্য ভ্যালি অফ কিংস মানে আবিষ্কৃত হয়েছে, যেটা ডিয়ার স্টুডেন্টস কোথায় অবস্থিত আছে? এটা অবস্থিত আছে ইজিপ্টে, মিশরীয় সভ্যতায় এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এই যে শিলালিপিটা আবিষ্কৃত হয়েছে, এটা তোমার হচ্ছে এনসেন্ট ট্রেড লিঙ্কসের কিন্তু একটা তোমার কি বলা হয়, একটা কিন্তু সম্মতি, বা আমরা যদি দেখি একটা এনসেন্ট সময়ে বা প্রাচীন ভারতের যে বাণিজ্য ব্যবস্থা, সেই বাণিজ্যর কিন্তু একটা সংযোগ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, যে এনসেন্ট ইজিপশিয়ান বা মিশরীয়দের সাথে ভারতীয়দের যে বাণিজ্য হতো, সেই বাণিজ্যের কিন্তু একটা লিঙ্কস আমরা এটার মাধ্যমে পাচ্ছি। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে কি কি ব্যাচ চলছে দেখতে পারো। রিসেন্টলি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে, তো দ্রুত সকলে যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে ফেলো। এখন কিন্তু অফার চলছে, তোমাকে এই টাকাটা পে করতে হবে না, এখন কিন্তু অফারে ভর্তি হতে পারবে প্রথম। এরপরে তোমাকে কিন্তু এই টাকাটা দিতে হবে। এখন ভর্তি হলে তোমরা এর থেকে অনেক কম দামে ভর্তি হতে পারবে, এখন অফার চলছে। তো অবশ্যই যাও, চেক আউট করো। এছাড়া অন্যান্য ব্যাচ আছে ইনক্লুডিং এএনএম জিএনএম ব্যাচ, আপার প্রাইমারির ব্যাচ অনেকে খুঁজে থাকে। সমস্ত টিডব্লিউএস একাডেমিতে ব্যাচ অনগোয়িং চলছে, তো দ্রুত ডাউনলোড করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ এবং সেখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে ফেলো। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে এখনো ক্লাস শুরু হয়নি, সবে লঞ্চ হয়েছে। এটা নিয়ে আমরা পরের দিনে ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। চলো আজকে আমরা কোশ্চেন অ্যান্সারে আসি। আমাদের আজকে জিকে প্রশ্ন উত্তরের পর্বে কি কি প্রশ্ন আছে সেগুলো দেখা যাক।
ফার্স্ট কোশ্চেন, পিভিসির পূর্ণরূপ কি? এই যে পিভিসি শব্দটা আমরা প্রায়শই শুনেছি, হ্যাঁ, বাড়িতে আমাদের যখন প্লাম্বার আসে তখন কিন্তু এই পিভিসি পাইপ, পিভিসি সম্পর্কে তার কাছ থেকে আমরা কথাটা হয়তো শুনেছি অনেক সময়। পিভিসি কিছুই নয়, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি মিন্স হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এই যে পলিভিনাইল ক্লোরাইড, এটার ব্যবহার কি, কোথায় ব্যবহার হয়ে থাকে? এক হচ্ছে নির্মাণ খাতে, পানি বা জলের যে পাইপ থাকে, হ্যাঁ, সেই জলের পাইপে আমরা কিন্তু তৈরি করতে এটার ব্যবহার দেখতে পাবো। আচ্ছা, ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে, দরজা ও জানালার ফ্রেম তৈরি করতে, ইলেকট্রনিক্স ক্ষেত্রেও এর ব্যবহার হয়। বৈদ্যুতিক তারের উপরে যে প্লাস্টিক কভার বা ইনসুলেশন দেওয়া হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিয়ার স্টুডেন্টস তৈরি হয়ে থাকে পিভিসি দিয়ে বেশিরভাগ। হ্যাঁ, ভালো যে বৈদ্যুতিক তারগুলো হয়ে থাকে, কম দামিগুলোতে ব্যাপারটা আলাদা, ভালো তারগুলোতে কিন্তু পিভিসি তার তোমার হচ্ছে কভার দেওয়া থাকে। চিকিৎসা ক্ষেত্রে ব্লাড ব্যাগ, তারপরে হচ্ছে আইভি টিউবিং, সার্জিক্যাল গ্লাভস, এগুলো তৈরি হয়ে থাকে পিভিসি দিয়ে। অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি ভিনাইল ফ্লোরিং, রেইনকোট ইত্যাদি তৈরিতেও পিভিসির ব্যবহার হয়ে থাকে। এগুলো হচ্ছে পিভিসির কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি, কৃষ্ণদেব রায় কোন উপাধি পান? কৃষ্ণদেব রায় কে ছিলেন? কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন কৃষ্ণদেব রায়। এই যে কৃষ্ণদেব রায়, তিনি মাথায় রাখবে তিনি ছিলেন তুলুক বংশের শাসক। এটা আমরা জানি বিজয়নগর সাম্রাজ্যের 4টি বংশ শাসন করেছিল, তার ভিতরে তুলুক বংশের তিনি শাসক ছিলেন। তো তুলুক বংশের শাসক এই যে বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায়, তার একটা উপাধি ছিল, নাম হচ্ছে অন্ধ্রভোজ। অন্ধ্রভোজ উপাধিটা কেন দেওয়া হয়েছিল? অন্ধ্রভোজ উপাধিটা এসেছে রাজা ভোজের নামে। কে এই রাজা ভোজ? রাজা ভোজ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস একজন উত্তর ভারতের শাসক ছিলেন, উত্তর বা মধ্য ভারতের অঞ্চলে তিনি শাসন করেছিলেন। রাজা ভোজ খুব কিন্তু বিদ্যা অনুরাগী ছিলেন, হ্যাঁ, এবং রাজা ভোজ খুব মানে লেখাপড়া বা সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি উপরে কিন্তু খুব মানে উল্লেখযোগ্যভাবে তিনি গুরুত্বপূর্ণ কি বলা হয় বিদ্যা অনুরাগী একজন ব্যক্তি ছিলেন। তো এই যে রাজা ভোজের নাম অনুসারে তার নামটা দেওয়া হয়েছে, কারণ তেলেগু ভাষায় এই কৃষ্ণদেব রায়ও কিন্তু আমরা যদি দেখি উল্লেখযোগ্যভাবে তেলেগু ভাষার সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো এনাকে অন্ধ্রভোজ বলা হচ্ছে। তার একটা তেলেগু মহাকাব্য আছে, কৃষ্ণদেবের লেখা তেলেগু মহাকাব্যের নাম কি বলতো দেখি? কৃষ্ণদেবের লেখা বই, একটা বই আছে যার নাম হচ্ছে অমুক্ত মাল্যদা। অমুক্ত মাল্যদা কে লিখেছেন? কৃষ্ণদেব রায় লিখেছিলেন। এই যে অমুক্ত মাল্যদা, এই বইটা অ্যাকচুয়ালি যদি দেখা যায় এটা ডিয়ার স্টুডেন্টস তোমার তেলেগু একটা মহাকাব্য ছিল। এছাড়া তার রাজসভায় আমরা দেখব তোমার হচ্ছে দিগ্গজরা ছিল যারা কিন্তু তেলেগু পণ্ডিত ছিল, 8জন বিখ্যাত তেলেগু পণ্ডিত তার রাজসভায় দেখা যেত। নেক্সট, দীপশিখা গ্রন্থের রচয়িতাকে, একটা হিন্দি গ্রন্থ, হিন্দি একটা উপন্যাস বলা যেতে পারে দীপশিখা। এই দীপশিখা লিখেছিলেন মহাদেবী বর্মা। মহাদেবী বর্মা। চলো এখান থেকে আমরা বেশ কিছু বইয়ের নাম লিখি। প্রেমচাঁদ, তিনি কয়েকটা বই লিখেছিলেন। প্রেমচাঁদের লেখা কিছু বইয়ের মধ্যে প্রথমেই আসবে নাম গোদান উপন্যাসের। গোদান কে লিখেছেন? প্রেমচাঁদ। নির্মলা উপন্যাস কে লিখেছিলেন? তিনি লিখেছিলেন প্রেমচাঁদ। কাফন উপন্যাস কে লিখেছিলেন? প্রেমচাঁদ। তো কাফন, গোদান, নির্মলা এই উপন্যাসগুলো প্রেমচাঁদের লেখা। সূর্যকান্ত ত্রিপাঠী, যাকে আমরা অনেক সময় বলে থাকি ভালোবেসে নিরালা, তো কে নিরালা নামে পরিচিত ছিলেন? সূর্যকান্ত ত্রিপাঠীকে বলা হতো নিরালা। ইনি হিন্দি সাহিত্যের একজন খুব উল্লেখযোগ্য কবি, লিখেছেন বিখ্যাত কাব্যগ্রন্থ পরিমল। ঠিক আছে, পরিমল কে লিখেছেন? তিনি লিখেছেন। নেক্সট হচ্ছে মৈথালি শরণ গুপ্তের লেখা যদি আমরা দেখি তাহলে সাকেত, মৈথালি শরণ গুপ্ত লিখেছেন। আর কি আছে? বিখ্যাত সাকেত একটা আছে। ভারত ভারতী তিনি লিখেছেন। ভারত ভারতী তিনি লিখেছেন। এগুলো এসএসসির পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এসএসসি রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো থেকে প্রশ্ন দিতে পারে আমাদের রিসেন্ট টাইমে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এটা। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, পলাশ ফুল, বুটেয়া মনোস্পেরমা, এটা একটা কি?
এটা একটা পলাশ ফুলের, পলাশ ফুল তোমরা দেখেছো, পলাশ লাল টাইপের হয় না পলাশ ফুল, এই পলাশ ফুলের বিজ্ঞানসম্মত নাম। হ্যাঁ, এই যে পলাশ ফুল যেটাকে আমরা বলছি বুটিয়া মোনোস্পার্মা, এই মোনোস্পার্মা এটা ডিয়ার স্টুডেন্টস কোন রাজ্যের রাজ্য পুষ্প বা রাজ্য ফুল? বিভিন্ন রাজ্যের রাজ্য পুষ্প থাকে না, যেমন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি আমরা জানি শিউলি ফুল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, তেমনি এই যে ফুলটা পলাশ এটা হচ্ছে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড দুটো রাজ্যের রাজ্য ফুল হিসাবে পরিচিত। ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের রাজ্য ফুল এটা। মিজোরামের রাজ্য ফুল কি? মিজোরামের একটা রাজ্য ফুল আছে যার নাম হচ্ছে রেড ভান্ড্রা বলা হয়ে থাকে। মিজোরামের হচ্ছে রেড ভান্ড্রা, এটা হচ্ছে মিজোরামের রাজ্য ফুল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে তোমার গুজরাট, গুজরাট থেকে মনে রাখবে গাঁদা, গুজরাটে মারি গার্ল বা গুজরাটে গাঁদা, এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস রাজ্য ফুলের মধ্যে পড়ে তাদের। চলো নেক্সট প্রশ্ন, কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কত? কেলভিন স্কেলে কেলভিন স্কেলে জলের ফ্রিজিং পয়েন্ট কত হবে? সাধারণত চলো আমরা সেলসিয়াস স্কেলে দেখি, সেলসিয়াস স্কেলে জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে যদি নিয়ে যাই তাহলে কত হবে? 273 কেলভিন হবে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস মানেই 273 কেলভিন, তাই তো? হ্যাঁ কি না? তো অপশন এখানে বি রাইট অ্যান্সার হচ্ছে 273 কেলভিন এখানে জলের ফ্রিজিং পয়েন্ট। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, চলো এটা অ্যানিমেশন দেওয়া হয়নি, দেখেই উত্তর করো, দেখেই উত্তর করো। বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত হওয়া খুব উল্লেখযোগ্য একটা হিন্দু সাম্রাজ্য ছিল। এই হিন্দু সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য দুই ভাই প্রতিষ্ঠা করেছিলেন তাদের গুরুর কথায়। সেই তোমার হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্কা। সাম্রাজ্যটি প্রায় 1336 সাল মানে মধ্যযুগে প্রতিষ্ঠা হয়েছিল। এই দুই ভাইয়ের নাম ছিল হরিহর এবং বুক্কা, তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়, তারা সঙ্গম ডাইনেস্টি সূচনা করেছিল। বিজয়নগর সাম্রাজ্যের 4টে ডাইনেস্টির মধ্যে প্রথম ডাইনেস্টি ছিল সঙ্গম, সেই সঙ্গম ডাইনেস্টি তারা শুরু করে তুঙ্গভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর যেটা বর্তমানে হাম্পি সেটা কিন্তু স্থাপিত হয়েছিল, ঠিক আছে, কর্ণাটকে এটা আছে। তো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল কি হাম্পি ছিল, যেটা কর্ণাটক রাজ্যে পড়ে, সেখানে এটা স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, স্কুইড কোন পর্বের অন্তর্গত প্রাণী? স্কুইড হচ্ছে একটা জলজ প্রাণী, খুব জায়েন্ট, খুব বড় বড় হয়ে থাকে, ছোট ছোট দেখতে পাওয়া যায়, অনেক বড় জায়েন্ট এক ধরনের প্রাণী স্কুইড। এটা কোন পর্বের প্রাণী বলো? চলো উত্তর কি হচ্ছে এখানে? মলাস্কা, যেখানে শামুক ঝিনুক, শামুক ঝিনুক এরা হচ্ছে কি মোলাস্কা পর্বের, এরাও কিন্তু মোলাস্কা। আরেকটা আছে অক্টোপাস, অক্টোপাসও কিন্তু একটা মোলাস্কা, মোলাস্কা, ঠিক আছে। মোলাস্কাদের দেহে আমরা ক্যালসিয়াম কার্বনেটের একটা কিন্তু স্তর দেখতে পাবো, শামুক ঝিনুকের থাকে, তাই না? আচ্ছা, অ্যানিলিডা মানে হচ্ছে অঙ্গুরিমাল, যেমন কেঁচো, জোঁক, কেঁচো জোঁক এরা হচ্ছে কি অ্যানিলিডা। আর্থাপোডা হচ্ছে বিভিন্ন পোকামাকড় থাকে, এদেরকে আমরা সন্ধিপদী বলে থাকি। হ্যাঁ, সন্ধিপদী বিভিন্ন ধরনের পোকামাকড়, তারা হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে পড়ে, পোকামাকড়গুলো বেশি আসে। আর হচ্ছে তোমার কডারটা মানে হচ্ছে মেরুদণ্ডী যত প্রাণী আছে এগুলো কডারটার মধ্যে পড়ে সাধারণত। হ্যাঁ, চলো এরপরে যদি দেখি আমরা নেক্সট প্রশ্ন, ওঝাপালি হলো ড্যাশের একটি অত্যন্ত জনপ্রিয় অর্ধ নাটকীয় লোকনৃত্য, একটা লোকনৃত্য যেটা পারফর্ম করা হয়ে থাকে অনেকটা নাটকের মতো করে, যেটাকে আমরা ওঝাপালি বলে থাকি। এখানে দেখো বেশ কিছু ব্যক্তিরা কিন্তু রাস্তায় বার হয়ে পারফর্ম করছে, এটা রাস্তায় বার হয়ে বিশেষ করে পারফর্ম করা হয়। এটা কোথায় বিশেষ করে দেখা যায়? ওঝাপালি এটা একটা লোকনৃত্য, এটা পারফর্ম হয়ে থাকে আসাম রাজ্যে। আসামে পারফর্ম করা বেশ কিছু নৃত্যের যদি আমরা কথা বলি, প্রথমে হচ্ছে সত্রিয়া নৃত্যের নাম আসবে। সত্রিয়া অবশ্য একটা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে।
এছাড়া বিহু বলে নৃত্য আছে, বিহু উৎসব এবং নৃত্য দুটোই হয়। আর একটা হচ্ছে বাগুড়ুম্বা, বিহু, বাগুড়ুম্বা, এবং আরেকটা দেখছি কি ওঝাপালি। এগুলো হচ্ছে আসাম রাজ্যে জনপ্রিয়। নেক্সট, নর্মদা নদীর উৎস কোথায়? ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম এটা। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? সেটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীর উৎস হচ্ছে কোথায়? অমরকন্টক থেকে। দৈর্ঘ্য কতটা নর্মদা নদীর? বলে ফেলো, দৈর্ঘ্য কতটা? 1312 কিলোমিটার দীর্ঘ একটা নদী। মোহনা কোথায় আছে নর্মদা নদীর? কমেন্ট বক্সে জানাও দেখি। মোহনা কোথায় আছে নর্মদার? পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে এই নদীটার মোহনা হচ্ছে খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর, যেটা গুজরাট উপকূল অঞ্চলে অবস্থিত আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। নেক্সট প্রশ্ন দেখি, বোলিং খেলায় মাঠকে কি বলা হয়ে থাকে? বোলিং দেখেছো, এগুলো বড় বড় ক্লাবে থাকে না এ ধরনের বোলিং গুলো? ক্লাব, যারা কখনো ক্লাবে যাওয়ার সুযোগ হয়েছে তারা জানো, এগুলো থাকে বিশেষ করে বিভিন্ন ক্লাবে। তো এই যে বোলিং খেলা, বোলিং খেলার মাঠকে কি বলা হয়ে থাকে? যেখানে বোলিংটা খেলা হয় না, একটা বল ছুড়ে দেওয়া হয় কিছু এরকম, ওই মানে বোলিং এর সময়ে খুব ইন্টারেস্টিং একটা খেলা। এই যে বোলিং খেলা, বোলিং খেলার মাঠকে আমরা সাধারণত বলে থাকি অ্যালি। এটাকে অ্যালি বলা হয়ে থাকে এই স্থানটাকে। জিপিএস প্রথম কোন দেশ উন্নয়ন করে? জিপিএস, জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রথম উদ্ভাবন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম জিপিএস উদ্ভাবন করে, প্রথম জিপিএস লঞ্চ করেছিল তারা। সীমিত জমিতে উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, প্রচুর শ্রম এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ ফলন বা উৎপাদন নিশ্চিত করা হয় কোন ধরনের কৃষি ব্যবস্থায়? মনে করো তোমার কাছে জমি আছে 1 বিঘা, 1 বিঘা জমি, সীমিত জমি। তুমি সেই জমিতে যতটা উৎপাদন হওয়ার কথা, মনে করো এই জমিতে সাধারণভাবে চাষ করলে তোমার হচ্ছে 50 বস্তা ধান হবে, ঠিক আছে, 50 বস্তা ধান হবে। এবারে এই জমিতে তুমি খুব উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করলে, খুব ভালো সার প্রয়োগ করলে, কীটনাশক প্রয়োগ করলে, উন্নত প্রযুক্তির ব্যবহার করলে, সব কিছু করার পরে প্রচুর শ্রম দিলে, তুমি এটার পিছনে প্রচুর খাটাখাটনি করে তুমি এখান থেকে আরো বেশি ফলন পেলে। অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে চাষ করলে 50 বস্তা চাল হয়তো বা 50 বস্তা ধান আমরা পেতাম, সেখানে 60 কিংবা 100 বস্তা হয়তো আমরা ধান পাচ্ছি। 100 হয়তো হবে না, কিন্তু 60-70 বস্তা, মানে কিছুটা বেড়ে গেছে, সর্বোচ্চ ফলন এখান থেকে আমরা পেয়েছি। তখন এই ধরনের কৃষি ব্যবস্থাকে বলা হবে নিবিড় কৃষি। অপশন বি রাইট অ্যান্সার, নিবিড় কৃষি বলা হবে। মহেঞ্জোদারোতে কি পাওয়া যায়নি? 1922-এ আমরা জানি আবিষ্কার হয়। তো এটা যে আবিষ্কার হয়, এখানে অনেক কিছু পাওয়া গেছে। তো মহেঞ্জোদারো যে আবিষ্কার হয়, এখানে আমরা অনেক কিছু পেয়েছি। নর্তকী, ব্রোঞ্জের মূর্তি বা ব্রোঞ্জে নৃত্যরত মহিলা নর্তকী, সেটা পেয়েছি, একদমই পেয়েছি। ঘোড়ার প্রমাণ পাইনি, কারণ সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না, এখানে কোনো ঘোড়ার প্রমাণ পাওয়া যায়নি। তো অপশান বি রাইট অ্যান্সার হবে। বাকি শিলমোহর, টেরাকোটা বলতে এখানে মাটির শিল্পের কথা বলা হচ্ছে বা মৃৎ শিল্পের কথা বলা হচ্ছে। টেরাকোটা আমরা পেয়েছি, পোড়া মাটির ঘর বাড়ি আমরা দেখেছি এই মহেঞ্জোদারোতে সিটাডেল অঞ্চলে পাওয়া গেছে। সিটাডেল মানে মহেঞ্জোদারোর উঁচু অঞ্চল, যেখানে তোমার হচ্ছে বেশি তোমার হচ্ছে যারা সমাজের উঁচু ছিল তারা এখানে বাস করতো, যারা সমাজ চালাতো, হ্যাঁ, যারা একটু শাসক টাইপের ছিল তারা বাস করতো, সেই অঞ্চলে আমরা দেখেছি পোড়া মাটির বিভিন্ন তোমার হচ্ছে ঘরবাড়ি, পোড়া মাটির তোমার হচ্ছে ড্রেনেজ সিস্টেম ইত্যাদি আমরা পেয়েছি। চলো নেক্সট দেখি। আচ্ছা, তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি? তামাক, টোবাকো, বলো, টোবাকো। তামাকে একটা মরিচা রোগ হয়ে থাকে, যেটাকে মোজাইক রোগ বলা হয়। এই তামাক গাছের পাতায় যে মরিচা রোগ বা মোজাইক রোগ হয়, সেটাকে বলা হয়ে থাকে টিএমভি বা টাবাকো মোজাইক
মোসাইক ভাইরাস, এটা একটা কি, এটা একটা হচ্ছে ভাইরাস, ওকে, টিএমভি, তাবাকো মোজাইক ভাইরাস এটাকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বেদের অপর নাম কি? বেদ, বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কেন শ্রুতি? কারণ শুনে শুনে মুখস্থ করা হতো এটাকে, তাই এটাকে বলা হয় শ্রুতি। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটরের প্রধান কাজ কি? একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা পড়েছি বিশেষ করে বিভিন্ন মডারেটর হিসাবে বিভিন্ন জিনিসের ব্যবহার করা হয়, ঠিক আছে, বিশেষ করে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে মডারেটর হিসাবে, ব্যবহৃত হয়ে থাকে মডারেটর হিসাবে D2O, মানে যেটাকে আমরা ডিউটেরিয়াম অক্সাইড বলে থাকি, বা ভারী জল এটাকে অনেক সময় বলা হয়ে থাকে, হ্যাঁ, ভারী জল বা D2O এর ব্যবহার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে সাধারণত হয়। এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটরের প্রধান কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে নিউট্রনের গতি কমিয়ে দেওয়া, কারণ নিউট্রনের গতি বেড়ে গেলে কিন্তু পুরো বিক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে, পুরো জিনিসটা কিন্তু ওলটপালট হয়ে যাবে, তাই না, প্রচুর শক্তি নির্গত হলে, তাই নিউট্রনের গতি একটু কমিয়ে দেওয়ার জন্য D2O বা ভারী জলের ইউজ হয়। নেক্সট যদি আমরা দেখি, MS ধোনিকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কোন পদ দেওয়া হয়? ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে MS ধোনি একটা পদ হোল্ড করেন, যেটা তাকে ওয়ার্ল্ড কাপ জেতার পরে 2011 ওয়ার্ল্ড কাপ জেতার পরে তাকে এই পদটা দেওয়া হয়েছিল। তো সাধারণত দেওয়া হয় ভারতের বিভিন্ন ব্যক্তিরা যারা বিভিন্ন ক্রীড়া জগতে কৃতিত্ব করেন তাদেরকে এরকম টেরিটোরিয়াল আর্মিতে কিছু পদ দেওয়া হয়, হ্যাঁ, যেমন নীরজ চোপড়াও আছেন একটা পদে, তেমনি MS ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির যে পদটা হোল্ড করেন সেটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেলের পদ। সুমিত আন্তিল ইনি ডেড স্টুডেন্টস অলিম্পিক বা প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী। 2020 সালের যে টোকিও অলিম্পিক হয়েছিল সেই টোকিও অলিম্পিকে তিনি ডেড স্টুডেন্টস কিন্তু প্যারা অলিম্পিকে একটা পদক জিতেছিলেন, স্বর্ণ পদক জিতেছিলেন, তিনি বর্ষা নিক্ষেপ বা জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত ছিলেন। লাস্ট প্রশ্ন, হিমোফিলিয়া কোন কারণে হয়? হিমোফিলিয়া রোগ এটা কোন কারণে হয়? বলো, হিমোফিলিয়া রোগটা কি কারণে হয়? এটা হচ্ছে জিনগত ত্রুটি, জিনের ত্রুটির কারণে এটা সাধারণত হয়। এক কথায় বলতে গেলে হিমোফিলিয়া হচ্ছে একটা বংশগত রোগের মধ্যে পড়ে থাকে হিমোফিলিয়া। চলো এখান থেকে কয়েকটা তথ্য দেখি যে হিমোফিলিয়া এর লক্ষণ কি। প্রথমত জেনে রাখো এর লক্ষণ কি হবে হিমোফিলিয়ার। হিমোফিলিয়ার লক্ষণ হচ্ছে ডেড স্টুডেন্টস, কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না, বুঝেছো, হিমোফিলিয়ার কারণে। এই ছিল আজকের আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাদের ফিডব্যাক জানাবে। নেক্সট আমরা যে ব্যাচটা লঞ্চ করেছি আবার বলছি, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যারা অ্যাডমিশন নিতে চাও, রেল, গ্রুপ ডি, NTPC, RPF যে কোনো পরীক্ষা তুমি প্রিপারেশন নাও না কেন, অ্যাডমিশনটা নিয়ে দেখো, বেস্ট অফ বেস্ট সেখানে ক্লাস করানো হবে তোমাদের, অবশ্যই সকলে অ্যাডমিশন নিয়ে ফেলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট তোমাদের পর্বে আমি দেখা করছি আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাস নিয়ে। আশা করবো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা তোমরা প্রতিদিন যারা করছো তোমাদের অনেক হেল্প হচ্ছে, এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য প্রতিদিনই প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, টিল ওয়াচ দ্য TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন। স্টে বাই।